Hello and welcome to the Math Loop 96. রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা পেজ নাম্বার 551-তে রয়েছে। আর এর আগে মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 আপলোড হয়েছে। যারা ভিডিওটি দেখোনি এখনো পর্যন্ত তারা ওখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর যারা চ্যানেলে নতুন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকে মডেল কোশ্চেন পেপার 3। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো চলো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে একের দাগে এমসিকিউর প্রথম প্রশ্ন বলছে, এ এর মূলধন বি এর মূলধনের 2.5 গুণ, 2 পূর্ণ 1-এর 2 গুণ হলে বি ও এর লভ্যাংশ বন্টনের অনুপাত তাহলে কি হবে? আচ্ছা, ভালো করে প্রশ্নটা দেখো যে এ এর মূলধন বি এর যা মূলধন তার নাকি 2 পূর্ণ 1-এর 2 গুণ। তো আমরা তো বি এর মূলধনটা এখনো পর্যন্ত বুঝতে পারিনি, তো আমরা এখানে ধরেই নিই যে বি এর মূলধন হচ্ছে x টাকা। তাহলে এ এর মূলধন কত আসবে? না, বি এর যা ছিল তার 2.5 গুণ। এবার মিশ্র তো ভাঙতে জানোই, 2 2 4 1 5 বাই 2 যেমনি ছিল করলাম। এবার আমরা কি জানি, লাভের অনুপাত আর মূলধনের অনুপাত পরস্পর সমান হয়ে থাকবে, তাই তো? তাহলে লভ্যাংশ বন্টনের অনুপাত মানেই হচ্ছে এদের এই মূলধনের পরিমাণের অনুপাত। বি এবং এর প্রশ্নে চাওয়া ছিল, দেখো, বি এবং এর লভ্যাংশ বন্টনের অনুপাত। তাহলে বি এর জন্য ধরলাম আমরা এক্স অনুপাত, এটা কত হলো 5x/2। কাটাকুটি করে দেখো 2:5 চলে আসবে। হলো? চলো নেক্সট। এই প্রশ্নটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ থেকে। তাহলে এর বীজদ্বয় কত? খুবই সোজা একটা প্রশ্ন, ভালো করে লক্ষ্য করো। তাহলে যেটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেওয়া আছে, আমাদের প্রথম কাজ কি বলো তো? না, আমরা প্রথমে করলাম কি, এই যে এক্সটাকে গুণ করে নিয়েছি। তাহলে মাইনাস বি এক্স মাইনাসে প্লাসে মাইনাস সি এক্স, এবিসি যেমনি ছিল থাকলো। সো এবার আমরা করব কি, এইবার আমরা দেখো প্রথম দুটো থেকে তো এক্স তো কমন যাবেই। তাহলে এক্স যদি কমন চলে যায় আর একটা এক্স থাকলো বাই এ মাইনাস বি যেমনিই ছিল। হলো? আচ্ছা, এখান থেকে তাহলে কত হলো, মাইনাস এসিকে যদি তুমি কমন নাও সেম একই উৎপাদক থাকবে। তাহলে কি হলো এবার, না এখান থেকে আমরা এবার কমন নিয়ে নিলাম এটাকে। তাহলে রইল এক্স মাইনাস এসি সমান সমান 0। এবার দুটো গুণফল দেখতে পাচ্ছি 0, তাহলে প্রত্যেকেই শূন্যের সঙ্গে সমান হতে পারে। করলাম, সেখান থেকে এক্সের ডবল ভ্যালু আমরা পেলাম। এবি হতে পারে কিংবা এসি হতে পারে, যেটা অপশান সি এর সঙ্গে রিলেটেড। হলো? চলো নেক্সট। দুটি সদৃশ ত্রিভুজ এবিসি এবং পিকিউআর এর এবি ইস টু পিকিউ সমান হচ্ছে 3:5। তাহলে ত্রিভুজ দুটোর অনুপাত চেয়েছে। এখানে তুমি মাথায় রাখবে যে অ্যাকচুয়াল ত্রিভুজ দুটোর অনুপাত বলতে কিন্তু তাদের ক্ষেত্রফলের অনুপাতকে বোঝানো হয়েছে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি তোমাকে যে যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। হলো? তাহলে কি হলো, এই যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এর দেওয়া ছিল এবিসি এর এবি আর পিকিউআর এর পিকিউ বাহুর অনুপাত। তাহলে ওদের ক্ষেত্রফলের অনুপাত আমরা কি পাবো, না ওদের যে অনুরূপ বাহু, এই দুটো অনুরূপ বাহু তাদের বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাহলে 3 স্কোয়ার 9 হয় আর 5 স্কোয়ার কত হবে, 25 হবে। হলো? যেটা অপশান এর সঙ্গে রিলেটেড। চলো নেক্সট, বুঝে গেছো নিশ্চয়ই। আর পরেরটা দেওয়া আছে ত্রিকোণমিতি থেকে, এরকম একটা জায়গা দেওয়া আছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান হচ্ছে √3/2। তাহলে সেখান থেকে সেক θ/2 এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তার আগে তুমি বলো যে সাইনের কোনো ভ্যালু কি √3/2 হয়? জানি তো আমরা সাইন 60 ডিগ্রি হয়। দেখো তাহলে √3/2 অ্যাকচুয়াল সাইন 60 ডিগ্রির জন্য। তাহলে বোথ সাইড থেকে করলাম কি, সাইন যদি মনে মনে বাদ দিয়ে দিই তাহলে রয়ে গেল কে, থিটা মাইনাস 30 ডিগ্রি আর এদিকে 60 রয়ে গেল।
আর এবার আমরা করলাম কি না, এই 30 ডিগ্রিটাকে এদিকে নিয়ে চলে এসেছি, মাইনাস ছিল তাহলে প্লাস, তো হলো কত না 90 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, জাস্ট তুমি এই জায়গাটাতে মান বসিয়ে দাও। তাহলে থিটার পরিবর্তে 90 বসালে তো 2 45 90, তো sec 45, আর sec 45 তো তুমি জানোই কত হবে √2, তাই তো, যেটা অপশান সি এর সঙ্গে সম্পর্কিত। ওকে, চলো নেক্সট চলে এসো। কি দেখাচ্ছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা হচ্ছে দ্বিগুণ করা হয়েছে। চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, আমরা ব্যাসার্ধকে আর ধরে নিই আর উচ্চতাকে এইচ ধরে নিই। এমতো অবস্থায় চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত আসবে না 2πr/h বর্গ একক। এবার কি ছিল না ব্যাসার্ধকে অর্ধেক করা হয়েছে, তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল আমরা কি লিখব, দেখো ব্যাসার্ধ যখন অর্ধেক, বক্রতলের ক্ষেত্রফল তো অ্যাজ ইউজুয়াল 2πr/h। এবার আরকে যখন আমি অর্ধেক করলাম তাহলে তো আর আমরা আর লিখব না, r/2 লিখব, তাই না। আবার কি হলো না উচ্চতাকে যখন আমরা দ্বিগুণ করলাম তাহলে তো এইচ লিখব না, 2h লিখব। তাহলে লব হর থেকে 2 2 যদি আমরা কেটেই দিই তো বেঁচে গেছে কত 2πr/h হলো। তার মানে কি পূর্বেরটার সঙ্গে একদম একই হয়ে যাচ্ছে, সমান হচ্ছে, তাই তো। তো পূর্বের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে না সমান হবে, যেটা অপশান এর সঙ্গে আমাদের সম্পর্কিত হলো। নেক্সট চলো, আমরা 5 নম্বর এমসিকিউ করলাম, এবার 6-এর দাগ দেখব। 6 রাশিবিজ্ঞান থেকে দেওয়া আছে, এই রকম একটা তথ্য দেওয়া আছে, হ্যাঁ 1 2 3 4 5টা তথ্য দেওয়া আছে, সংখ্যাগুলোর যৌগিক গড় নাকি 15। আচ্ছা, সেম প্রশ্ন আমরা কিন্তু 1 নম্বর সেটেও পেয়েছি, মডেল কোশ্চেন পেপার 1-এও আমরা পেয়েছি। ওকে, যারা 1 নম্বর 2 নম্বর এখনও দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নিন। আর পরপর কিন্তু এভাবে মডেল কোশ্চেন পেপার আপলোড হতেই থাকবে। তো চলো, দেওয়া আছে যেটা, এই 5টা যৌগিক গড় দেওয়া আছে নাকি 15। আচ্ছা, আমরা কি জানি গড় সবসময় হবে মান সমষ্টি বাই মান সংখ্যা, তাহলে মানগুলোর সমষ্টি করলাম, এই মানগুলোর সমষ্টি করলাম, যেহেতু 5টা মান তাই জন্য বাই 5 করলাম, তাহলে আমাদের হিসেব মতো এটাই হবে কি না যৌগিক গড়। বাট প্রশ্নে দেওয়া আছে কত না 15 হবে, তো সেখান থেকে আমরা সমাধান করে এক্সের ভ্যালুকে বের করে নিয়েছি। কত হবে, এক্সের ভ্যালু হচ্ছে 21, তুমি সমাধান করে দেখো হলো। আচ্ছা, এইবার যেহেতু আমাকে এখান থেকে মধ্যমা বের করতে বলেছে, তথ্যগুলোর মধ্যমা বের করতে গেলে তোমার প্রথম কাজ কি হবে না আগে তোমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তার আগে তোমাকে ভ্যালুগুলোকে বুঝতে হবে। একটা ছিল 7 থাকলো, আর একটা ছিল কি x-3। আচ্ছা, এক্সের ভ্যালু যখন 21 ছিল তাহলে 21 - 3 করে 18, 10 ছিলই। তারপরটা আবারও x+3 ছিল, মানে 21 + 3 24, পরেরটা একইভাবে, তাহলে আমরা 16 পাচ্ছি। এবার আমরা করলাম কি, এইগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি, ছোট থেকে বড় সাজাতে গেলে প্রথমে দেখো 7 চলে আসে, তারপর কে 10 আসবে, তারপর কে 16 আসবে, তারপর কে আসবে না 18 আসবে, শেষে গিয়ে 24 করলাম। মানের ঊর্ধ্বক্রমে সাজানো শেষ আমার। আচ্ছা, এন মানে কি, এন হচ্ছে তথ্যের সংখ্যা, যেটা 5টা ছিল। আচ্ছা, 5টা থাকা মানে কি অযুগ্ম হয়, আর অযুগ্ম তথ্যের জন্য মধ্যমা নির্ণয়ের একটা সূত্র হয়। সূত্রটা কি না n+1/2 তম মান। এন মানে এই যে এন হচ্ছে তথ্যের সংখ্যা, 5 তো আমরা পেয়েই ছিলাম, তাহলে 5 + 1 মানে 6/2, 6/2 মানে কি হলো 3তম মান। এবার এই ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য থেকেই দেখো 3তম মান কোথায় আছে, 1 2 3, মানে কোনটা 16, তো এটাই আমাদের আনসার 16 হয়ে যাবে, যেটা অপশান এতে রয়েছে হলো। চলো নেক্সট, আমরা পরের প্রশ্ন দেখি কি দেখাচ্ছে। শূন্যস্থান বলছে 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত দেওয়া আছে এত, তো আমাকে বের করতে হবে কি
না বার্ষিক সরল সুদের হার তাহলে কত? একদম সোজা একটা প্রশ্ন, সরল সুদ থেকে। সময়টা কত বলেছে? বার্ষিক, তো 1 বছর দিলাম। আচ্ছা, আসল আর সুদ আসলের অনুপাত দেওয়া ছিল, আমি এখানে সাধারণ অনুপাত এক্স ধরলাম, তাহলে আসল আমরা কি লিখব? 25x, আর সুদ আসল মিলে কত হলো? তাহলে 26x, প্রশ্নেই দেওয়া ছিল। তাহলে সেখান থেকে আমরা সুদ পেয়ে যাচ্ছি, সুদ আসল মাইনাস আসল করলে কত হলো? এক্স। এবার তোমার কাছে জিজ্ঞাসা ছিল যে সুদের হার কত, মূল সূত্র কি ছিল? আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে সেখান থেকে আর পেতে গেলে, এই আর পেতে গেলে তাহলে কি হলো? 100টা এদিকে গুণ হলো, আই গুণ 100 বাই হয়ে যাচ্ছে পিটি, মান বসিয়ে দাও, আনসার পেয়ে যাচ্ছ। তাহলে কত হলো? 4% হয়ে যাচ্ছে তোমাদের আনসার। হলো? নেক্সট চলে এসো। নেক্সট পরেরটা যেটা তোমাকে দেখাচ্ছে যে এক্স ভ্যারাইজেস ওয়াই টু দি পাওয়ার 3/2, তাহলে ওয়াই ভ্যারাইজেস কত হবে? আচ্ছা খেয়াল করো, ওয়াইয়ের পাওয়ারটাকে এখানে গিয়ে টোটালি রিমুভ করে দেওয়া হয়েছে, মানে পাওয়ারটাকে ওদিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এদিকে যদি 3/2 থাকে তাহলে ওদিকটায় কি হবে? উল্টে যাবে না, 2/3 হয়ে যাবে, আর তো কিছুই নেই। এই দিকে যদি ওয়াইয়ের পাওয়ার যদি 3/2 থাকে আর ওয়াইয়ের পাওয়ার যদি আমি না রাখতে চাই, তাহলে এইটা জাস্ট এইখানে চলে এলো, তাই তো? এর পাওয়ারে যদি চলে আসে মানে এক্সের পাওয়ার তখন উল্টে যাচ্ছে, 2/3 হয়ে যাবে। এটাই হয়ে যাবে আমাদের শূন্যস্থানের আনসার। হলো? চলে এসো। পরেরটা কি দেখাচ্ছে? কোনো বৃত্তের পরিলিখিত, মানে বাইরের দিকে পরিলিখিত যে আয়তক্ষেত্র থাকবে সেটা কি হবে? না সেটা অবশ্যই একটা বর্গক্ষেত্র হবে। বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র মানেই একটা বর্গক্ষেত্র হবে। নেক্সট চলে এসো, আমরা পরের দাগ নিয়ে চলে আসি একটুখানি। ওকে, কি দেখাচ্ছে দেখো, নেক্সট নাম্বার 4, 4-এর দাগ। আমরা ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন পাচ্ছি, এই প্রশ্নের শূন্যস্থান আমরা করব। তাহলে দেওয়া কি আছে? একদম সোজা একটা প্রশ্ন দেওয়া আছে, cos 43 ইন্টু সাইন 47 ডিগ্রি প্লাস এইটা দেওয়া আছে। আচ্ছা, এটা ত্রিকোণমিতির পুরোক্ষণ থেকে নেওয়া হয়েছে, তুমি জানোই। সো তার আগে দেখো, 43 ডিগ্রি আর 47 ডিগ্রি এদের যোগফল কত হবে? না 90 ডিগ্রি। তাহলে আমি করলাম কি, এই যে 43 ডিগ্রি না লিখে সেখানে আমরা লিখতেই পারি 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। এখানেও তাই করলাম, 43-এর পরিবর্তে 90 মাইনাস 47 লিখলাম, আর কোনো পরিবর্তন আমি করিনি কিন্তু। আচ্ছা এবার দেখো, আমরা ত্রিকোণমিতির পুরোক্ষণ থেকেই জেনে এসেছি, পুরোক্ষণের অনুপাত থেকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়? না সাইন থিটা হয়। তাহলে সাইন, এখানে থিটা বলতে কত ছিল? 47 ডিগ্রি ছিল, বাকি এটা থাকলোই। আবারও এটা সাইন 90 মাইনাস থিটা কী হবে? না কস থিটা হবে। হলো? বাকি ছিলই। এবার সাইন থিটা ইন্টু সাইন থিটা কী লিখবো আমরা? না সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার 47 ডিগ্রি, এদিক থেকেও তাই কস স্কোয়ার 47 ডিগ্রি। এবার ত্রিকোণমিতির অভেদ কি দেখেছি আমরা? না সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান সমান কত হবে? 1। সো এটাই আমাদের আনসার। বুঝেছো? নেক্সট চলো পরেরটাই চলে এসো, নাম্বার 5-এরটা আমরা কি দেখব? বলছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2 একক। তার আগে তুমি ভাবো যে ঘনকের একটি তল কেমন হয়? না ঘনকের একটি তল মানেই তো বর্গক্ষেত্রকে নির্দেশ করেছে, তো তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। আচ্ছা আমরা তো জানি ঘনকের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কী হবে? না বাহু√2। প্রশ্নে বলেছে a√2, তাহলে বোথ সাইডে √2 যদি বাদ দিয়ে দিই, বাহুর দৈর্ঘ্য কত এলো? এ। বোঝা গেল? ঘনকের প্রতিটি যে তল বলছে সেই তলগুলো তো বর্গাকার, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বাহু√2, বাট প্রশ্নে দেওয়া আছে এটা, তো সেখান থেকে বাহু সমান পেলাম এ। এবার ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চেয়েছি। বর্গক্ষেত্রের বাহু যেহেতু এ, সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সেখান থেকে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? না 6a² হয়। হলো? ওকে, চলো নেক্সট পার্টটা, এটা কিন্তু বেশ পড়ে, 6-এর দাগ। গড়, মধ্যমা,
সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার সূচক, ওটা হবে কেন্দ্রীয় প্রবণতার সূচক। এটা যেন একদম তোমাদের মুখস্থ হয়ে থাকে, একদম কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এটা। নেক্সট পরেরটা চলে এসো, 3 দাগ। 3 কি দেখিয়েছে? সত্য মিথ্যা দেখব আমরা। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে বলছে সমহার হ্রাস, কখনোই নয়। কি বলি আমরা? সমহার বৃদ্ধি বলি, সুতরাং এটা মিথ্যা ছিল, ওটা সমহার বৃদ্ধি হবে। আচ্ছা নেক্সট চলে এসো, 2 দাগ। এক্স অনুপাত ওয়াই সমান দেওয়া আছে এত, আর হলে এইটা সত্য কি মিথ্যা সেটা আমাকে যাচাই করতে হবে, একদম সোজা। তাহলে দেওয়া কি আছে না, এক্স অনুপাত ওয়াই সমান 5:6, আর এইটার ভ্যালু আমরা বের করতে যাচ্ছি, দেখা যায়। আচ্ছা এই ক্ষেত্রে একটা সাধারণ অনুপাত আমি ধরে নিয়েছি, ওটা কে, যেহেতু শূন্যস্থান 1 নম্বরের কাজ, এত আমি আর লিখিনি, তো ওটা যদি আমরা কে ধরে থাকি সো কী হবে বলো তো? তাহলে এক্সের পরিবর্তে আমরা 5কে লিখবো, আর ওয়াইয়ের পরিবর্তে আমরা কি 6কে লিখব। বসালাম, সমাধান করে দেখলাম কে কে বাদ গেল, তাহলে 39/38 হলো। আর ওটা আমাদের প্রশ্নেও দেওয়া ছিল, দেখে নাও 39/38, সো এটা একদম সত্য ছিল। নেক্সট চলে এসো পরেরটা। পরেরটা কি দেখাচ্ছে না, দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের যে সমষ্টি ব্যাসার্ধের সমষ্টির থেকে বেশি হলে বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করবে। ভালো করে বুঝবে কিন্তু, দুটো বৃত্ত তাদের কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব, সেই দূরত্বের সমষ্টি, একটু ছবি দেখাই তোমাকে। তাহলে এই হলো দুটো বৃত্ত, কেন্দ্র দুটো, তাদের যে দৈর্ঘ্যের সমষ্টি, বুঝতেই পারছো, এই 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 সরল রেখাটাকে বোঝানো হয়েছে, সরল রেখাংশটাকে। সমষ্টি যদি ব্যাসার্ধের সমষ্টির থেকে বেশি হয়, আচ্ছা ব্যাসার্ধের সমষ্টির থেকে তো স্বাভাবিকভাবেই বেশি, ব্যাসার্ধ এটার এইটুকু, এটার এইটুকু, সেই ব্যাসার্ধ দুটোর যোগফলের থেকে কেন্দ্র দুটোর এই যে দূরত্ব অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে বলেছে বৃত্ত দুটোই নাকি পরস্পরকে ছেদ করবে। এটা কি সম্ভব? এক্ষেত্রে বৃত্ত দুটো ছেদ করবে? সম্ভবই নয়, বৃত্ত দুটো বরং পরস্পর থেকে দূরত্বে অবস্থান করবে, তাই তো? তাহলে এটা মিথ্যা ছিল। পরেরটা চলে এসো, পরেরটা দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা। কখন না, কন্ডিশন এইটা দেওয়া আছে, এর ওপর বেস করে বলছে যে এটা ঠিক হবে কি ভুল হবে। অ্যাকচুয়াল দেখো ভালো করে, তুমি এটাকে তোমাকে সহজ করেই বোঝাই। অ্যাকচুয়াল সাইন থিটার যে কোনো ভ্যালু নিয়েই তুমি যাচাই করো। ধরো সাইন 30 কত হবে না, হাফ হবে 1/2, আমি 1/2 লিখলাম, আর একদিকে তাহলে কি ছিল, সাইন স্কোয়ার ছিল, তাহলে 1/2 তার হোল স্কোয়ার করলাম, তাহলে এক্ষেত্রে কত হলো না, এক্ষেত্রে তুমি যখন রেজাল্ট পাচ্ছ 1/2 কত আসছে না 4 হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল দুটো ভগ্নাংশের লব একই, যার হর ছোট হবে সেই হবে বড়, তার মানে এর হর তো ছোট, সুতরাং কি এটা বড় হচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, তা তো ঠিকই বলছি। হলো, এটা একটু এভাবে যাচাই করে নিলে তোমাদের কি হবে, বুঝতে বেশ সুবিধা হবে, এটা অ্যাকচুয়াল সত্য ছিল। নেক্সট চলে এসো, 5 দাগ তোমাকে কি দেখাচ্ছে? 5 দেখাচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু যার অর্ধ শীর্ষকোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো আগে অর্ধ শীর্ষকোণ সম্পর্কে তুমি জানো ভালো করে, এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, অর্ধ শীর্ষকোণ বলতে এই পুরোটাকে বোঝায়, আর অর্ধ শীর্ষকোণ বলতে জাস্ট অর্ধেকটাকে। এইভাবে হলো, এই যে আমরা এই যে লম্বটা অঙ্কন করলাম, এটা লম্ব তো উচ্চতা, এটা যে এই যে লম্ব অঙ্কন করলাম ব্যাসার্ধের উপরে, তখন কোণটাও অর্ধেক হয়ে যায়। এই অর্ধ শীর্ষ কোণটা দেখাচ্ছে কত না 30 ডিগ্রি দেখাচ্ছে। আচ্ছা এবার কি দেখাচ্ছে, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক হবে। দেখা যাক, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, এইটা ভূমির ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা। আচ্ছা খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমরা এই যে এইটা ভূমির ব্যাসার্ধ আর এইটা হচ্ছে তির্যক উচ্চতা। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখছি না, অ্যাকচুয়াল
এইখানে থিটার অবস্থান, তো সাইন থিটা তো পাবোই আমরা। সাইন কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এইটা, অতিভুজ এইটা। তাহলে লম্ব বাই অতিভুজ বলতে কি আসবে? সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব হচ্ছে আর অতিভুজ হচ্ছে কি এল। হলো। আচ্ছা, এলটা এদিকে এই দিকটাতে দেখো ভাগ আকারে ছিল, তাহলে এই দিকটাতে গুণ আকারে চলে আসবে। আর সাইন 30-এর ভ্যালু তুমি জানোই হাফ, দিলাম আর এলটা এদিকটায় গুণ হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে গিয়ে এদিকটাতে যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে গিয়ে তির্যক উচ্চতা যা তার হাফ, অর্ধেক। ওটাই প্রশ্নে দেওয়া ছিল। দেখো এই যে ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার ঠিক অর্ধেক হবে। সুতরাং এটা কি ছিল? সত্য একদম। এটা একদম সত্য ছিল। এই যে নেক্সট চলে এসো। একটি ক্ষুদ্রতর সূচক ওজাইব সর্বদা নিম্নাভিমুখী বক্র। ক্ষুদ্রতর সূচক যেটা ওজাইব হয় সেটা কখনো নিম্নমুখী হয় না, সেটা সবসময় ঊর্ধ্বমুখী। নিম্নমুখী কোনটা? নিম্নমুখী হয় বৃহত্তর সূচক ওজাইব, এরকম দেখতে, ওপর থেকে ক্রমশ নিচের দিকে নামছে। এটা অ্যাকচুয়াল বৃহত্তর সূচক ওজাইবের বৈশিষ্ট্য। সুতরাং এটা কি ছিল? এটা একদম মিথ্যা। নেক্সট পরেরটা নিয়ে আমরা কথা বলি। পরের দাগ বলতে আমাদের এসে কিউ। এবার 4-এর দাগ কি দেখছি দেখো। 4-এর দাগের প্রথম প্রশ্ন তোমাকে কি দেখাচ্ছে? 4-এর দাগের যে প্রথম প্রশ্ন, 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদ 105 টাকা হয় সেটা জানতে চাইছি। তাহলে কি দেওয়া আছে তোমাকে? না, প্রথম যেটা দেওয়া আছে যে আসল অর্থাৎ পি হচ্ছে গিয়ে কত? না 500 টাকা। আসল হচ্ছে তোমার 500 টাকা। আর কি দেওয়া আছে দেখে নাও। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে। আচ্ছা খেয়াল করো, এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তো চক্রবৃদ্ধি সুদের হার 10% দেওয়া আছে। আর কি দেওয়া আছে? কত বছরে, সময়টা জানতে চেয়েছে। এন আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না সময়টা। আর সুদ হচ্ছে গিয়ে 105, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ, সিআই হচ্ছে 105। আর আমরা এক্ষেত্রে দেখো আমরা এ সমান কি জানি? এ সমান হয় পি প্লাস আই। অ্যাকচুয়াল আই বলতে এক্ষেত্রে সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট, বসিয়ে দিলাম। তাহলে এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 605 গেল। নেক্সট এবার আমরা এর সূত্রটা কি জানি? এর সূত্র অর্থাৎ সববৃদ্ধিমূল কি হয়? এ সমান হয় পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। ব্যাস, এবার তুমি ক্রমশ মানগুলো বসাতে থাকো। 500টা এদিকে গুণ আকারে ছিল, এদিকটাতে আমরা ভাগ করে আনলাম। হলো। তারপর এবার আমরা কি করলাম? একটু কাটাকুটি করে নিয়েছি, 5-এ কেটেছি। হলো। তাহলে 121 আর এদিকে 100 এসছে। এবার তুমি জানোই 121 হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা এবং 100 তাই। এটাকে লেখা যায় কি 11 আর বাই 10 তার হোল স্কোয়ার। আর বোথ সাইডে দেখো নিধান ক্যান্সেল হয়ে গেল, একই নিধান ছিল সূচকের নিয়ম অনুসারে। তাহলে এন সমান সমান কত থাকবে? 2 থাকবে। হলো। আচ্ছা তুমি কিন্তু অতএব দিয়ে আনসার লিখবে। হলো। পরীক্ষাতে অবশ্যই তোমাকে অতএব দিয়ে লিখতে হবে। পাটা চলে যাও। তাহলে 2-এর দাগ আমরা কি দেখছি? 2-এর দাগ দেখাচ্ছে যে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ। সুদে মূলে মানে কি? সুদ এবং আসল মিলে। সুদে মূলে যদি দ্বিগুণ হয় কত বছরে? সেটা 4 গুণ হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। কোনো মূলধন সেটা বুঝতে পারছি না। তাহলে চলো ধরে নিলাম আমরা মূলধন হচ্ছে আমাদের x টাকা। যেহেতু সুদে মূলে দ্বিগুণ হয়েছে তাহলে সুদ আসল অ্যামাউন্ট এ সমান কি হবে? দ্বিগুণ মানে 2x হয়ে যাবে। তাহলে সেখান থেকে দেখো আসল পেয়েছি, মূলধন মানে কি আসল পেয়েছি আর সুদ আসল পেয়েছি, তাহলে শুধুমাত্র সুদ পেয়েই যাব। আমাকে বিয়োগ করতে হবে 2x - x মানে হলো x। আচ্ছা আর একটা বিষয় লক্ষ্য করো, 10 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে আমাদের টাইম পিরিয়ডটা সময়টা কত দেওয়া আছে? 10 বছর। আচ্ছা এক্ষেত্রে সুদের হার কিন্তু এখন আমরা পাইনি, ধরেই নিই সুদের হার হচ্ছে গিয়ে r%। তো এখান থেকে আমরা মূল ফর্মুলা I = PTR/100 আমরা ব্যবহার করলাম, মানগুলো বসিয়ে দিলাম, আর এর ভ্যালু আমরা ওখান থেকে বের করলাম 10%। তুমি জানোই এগুলো। তো আর 10% হয়ে গেছে। এবার বলছি কত বছরে সেটা 4 গুণ হবে। দেখো প্রশ্নটা আরেকবার দেখেন।
কত বছরে সেটা সুদে মূলে 4 গুণ হবে। সুদে মূলে যেহেতু 4 গুণ হচ্ছে, তাহলে নতুন সুদ আসল কত লিখবো আমরা? 4 গুণ মানে হচ্ছে 4x, পূর্বের 4 গুণ, পূর্বে তোমার ছিল x, তাহলে এখন যদি 4 গুণ করি আমার কত আসবে? তাহলে 4x আসবে। তাহলে নতুন সুদ আমরা কত লিখব? নতুন সুদ আমরা লিখব তাহলে 4x মাইনাস এক্স, অর্থাৎ 3x। আচ্ছা, এক্ষেত্রে সময়টা আমাকে বের করতে হবে, বুঝতে পারছি না কত হবে। সো আমরা ধরলাম এক্ষেত্রে n। আবারও ফর্মুলা ব্যবহার করো, i সমান PTR বাই 100, মানগুলো বসিয়ে দিলাম। আমার উদ্দেশ্য ছিল এক্ষেত্রে t বলতে আমরা n ধরেছি, টিটাকে আমরা n ধরেছি, সময়টাকে আমরা n ধরেছি, তাহলে n এর ভ্যালু পেয়েই যাবো আমরা। কাটাকুটি করে দেখো, 30 বছর আসবে। হলো? ওকে, নেক্সট চলো। নেক্সট আমরা 3-এর দাগ দেখব। 3-এর দাগে আমরা দ্বিঘাত সমীকরণ থেকে একটা প্রশ্ন দেখছি। কি দেওয়া আছে দেখো, কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি এত হবে? দারুণ একটা প্রশ্ন। তো দ্বিঘাত সমীকরণের আমরা প্রথমে বীজদ্বয় ধরে নিই একটুখানি, বুঝলে? বীজদ্বয় আলফা এবং বিটা আমরা ধরে নিই। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, দুটো বীজ থাকলে তাদের মধ্যে সম্পর্ক হয় আলফা প্লাস বিটা সমান কি হয় না মাইনাস বি বাই এ। মাইনাস দিলাম, বি বলতে কত, এক্সের সহগ 1 দিলাম, বাই এ 6, আর আলফা ইন্টু বিটা কী হবে না সি বাই এ হবে। সি হচ্ছে কত না কে, বাই এ হচ্ছে কত না 6। তোমাকে প্রশ্ন কি জানতে চেয়েছি, কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি এত হবে। আচ্ছা, বীজদ্বয়ের বর্গের প্রসঙ্গ চলে এসছে, আমরা একটা কাজ করি, আমরা এই জায়গাটাকে উভয় পক্ষকে বর্গ করে দিই। তুমি এখানে লিখবে, তাহলে এটাকে যদি উভয় পক্ষকে আমরা বর্গ করি, গল্প কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। আর এটাকে তুমি যখন কাজ করছো, মাইনাস স্কোয়ার কী হবে প্লাস 1 স্কোয়ার 1 বাই 6 স্কোয়ার 36 দিলাম তো। আচ্ছা, এবার করলাম কি, এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে কাছাকাছি আমি নিলাম, কাজ আছে বলছি একটু। আর এই যে অংশটা এখানে দেখো 2 ইন্টু আলফা বিটার ভ্যালুটা কত কে বাই 6 বসিয়ে দিয়েছি। হলো? এবার দেখো প্রশ্নে আর একবার আমরা যাই, বীজদ্বয়ের বর্গের সমষ্টি এত 25/36। এই জন্য এই দুটোকে আমি কাছাকাছি নিয়েছিলাম, এইটা ছিল দুটো বীজ, তাদের দেখো বর্গ তাদের সমষ্টি। হলো? মানটা বসাবো, তো মান আমরা বসিয়ে দিলাম এখানে, বাকি থাকলো সেখান থেকে 36 হচ্ছে লসাগু, বাকি তুমি জানোই। কাজকর্ম করে আমরা বোথ সাইডে 36 ক্যান্সেল করলাম, দেখো কে এর ভ্যালু -2 দাঁড়াচ্ছে। হলো? চলো নেক্সট দেখে নাও আর একবার পুরোটাকে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। নেক্সট চলো পরেরটা। দেওয়া আছে কি, যদি a/b সমান হয় 3:2 এবং a-b সমান হয় 5, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আমাকে জানতে চেয়েছে। একদম সোজা একটা প্রশ্ন। তাহলে a/b সমান দেওয়া আছে কত না 3:2। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত ধরেই নিই। যদি কে হয় সাধারণ অনুপাত, তাহলে এ সমান কত লিখব না 3কে লিখব, আর বি সমান কত লিখব না 2কে লিখব। আচ্ছা, প্রশ্নে দেওয়াই ছিল a - b সমান 5, এটা প্রশ্নেই দেওয়া ছিল। মানগুলো বসিয়ে দাও, এর ভ্যালু হচ্ছে 3কে, বির ভ্যালু হচ্ছে কত 2কে, বসিয়ে দিলাম। সেখান থেকে কে এর ভ্যালু সমাধান করে বের করলাম না 5 হয়। আচ্ছা, কে যদি 5 হয় তাহলে আমরা ভ্যালুগুলো দেখো উদ্ধার করতে পারবো। এ সমান কত হচ্ছে 3 ইন্টু কে, 3 ইন্টু কে বলতে 3 ইন্টু 5, 5 3 15, একইভাবে বিকে উদ্ধার করলাম। এবার আমাকে বের করতে হতো এইটা, আরেকবার প্রশ্ন দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হতো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর ভ্যালু ছিল 15, এই যে বের করলাম, আর বির ভ্যালু ছিল 10, করেই দাও, 15 স্কোয়ার 225 হয়, 10 স্কোয়ার 100 হয়, যোগ করে দাও 325 হয়ে যাবে তোমার আনসার। হলো? চলো নেক্সট চলে এসো, আমরা 5-এর দাগ দেখছি। 5-এর দাগ কি দেখাচ্ছে তোমাকে, যে অকেন্দ্রীয় একটি বৃত্ত আছে যার ব্যাস হচ্ছে এবি। এবার হচ্ছে সিডি, যে সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। আচ্ছা, একটু করে ছবি দেখি আর বুঝতে থাকি। অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে এবি, আর কি দেখাচ্ছে তোমাকে
আর দেখাচ্ছে এখান থেকে যে জ্যা একটা আছে সিডি, এই যে সিডি একটা জ্যা আছে, দেখেছো? সিডি জ্যা এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। আচ্ছা, এই রেডগুলো দেখো আমি ব্যাসার্ধ করেছি, ও সি যুক্ত করেছি, ও ডি যুক্ত করেছি, আবার এগুলোও তো ব্যাসার্ধ হয়, ও এ এবং ও বি এগুলোও ব্যাসার্ধ হয়। এই এই যে সিডির দৈর্ঘ্য বলছে ব্যাসার্ধের সঙ্গে সমান, তার মানে কি এই সিডি এইটা 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 তিনজনেই পরস্পর সমান হয়ে যাচ্ছে, তাই না? ওকে, নেক্সট চলো। এবার কি বলছে? এবার বলেছে তোমাকে এসি এবং বিডিকে বর্ধিত করা হয়েছে। এসিকে বর্ধিত করলাম আর বিডিকে বর্ধিত করলাম। ওকে, বিডিকে বর্ধিত করলাম, বর্ধিত করায় পি বিন্দুতে মিলিত হয়, এরা নাকি পি বিন্দুতে এসে মিলিত হয়। এই দেখো পি বিন্দুতে এসে মিশে গেছে। তাহলে জানতে চেয়েছে তোমাকে এ পি বি কত, এ পি বি এই কোণটা কত। একদম সোজা। প্রথম কথা দেখো, যেটা শুরুতেই আমি বললাম, এইটা 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 পরস্পর সমান হলো, প্রশ্নেই দেওয়া ছিল। তাহলে যেহেতু তিনটে সমান ছিল, সকি এই এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা এটা কি? এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যেহেতু, তার প্রত্যেক কটা কোণ কত করে হবে না 60 ডিগ্রি। তাহলে সিওডি, সিওডি এই যে কোণটা, এই যে কোণটা তুমি দেখছো, এই কোণটা কত আসবে না? এটা আসবে 60 ডিগ্রি। আবার তুমি যেটা আমি শুরুতেই বললাম, এটা ও এ, ও সি, ও ডি, ও বি সবগুলোই তো সমান করেছিল। আচ্ছা, এই পুরোটা কত ছিল? পুরোটা ছিল 180, এটা 60। এবার যেহেতু সবগুলোই আলটিমেটলি সমান, সো এটাও 60, এটাও 60 এবং এটাও 60 হলো। তাহলে প্রত্যেক কটাই কিন্তু তুমি 60 ডিগ্রি করে পেয়েই যাচ্ছ। বোঝা গেল নিশ্চয়ই? নেক্সট, এবার দেখো তাহলে এ ও সি কোনটা? এ ও সি যেটা বললাম, এই কোণটা তুমি 60 পাচ্ছ, সমান সমান বিওডি, বিওডি এই কোণটাও তুমি 60 পাচ্ছ, যেটা আমি শুরুতে বললাম এখনই। তাহলে তোমাকে বের করতে হবে কোনটা? তোমাকে বের করতে হবে এপিবি, এপিবি এই কোণটা তোমাকে বের করতে হবে। সেটা তুমি কি করে পাবে? সেটা তুমি অ্যাকচুয়াল, এটা দেখো পুরোটাই একটা এই যে বড় একটা ত্রিভুজ দাঁড়াচ্ছে, বড় একটা ত্রিভুজ হচ্ছে। তোমার যদি এটাও 60 হয়, এটাও 60 হয়, ভালো করে বুঝবে, একটু এখানে স্টেপ জাম্প করা আছে, একটু ভালো করে বুঝে নাও। এটা 60, আবার কি জানি আমরা, ও সি আর ও এ বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ছিল। তাহলে দুটো বাহু যেহেতু সমান, এই কোণও সমান, মানে কত করে? এটাও 60 আসবে, সেই যুক্তিতে এটাও 60 আসবে। তাহলে তোমার এটাও 60 হলো, এটাও 60 হলো, তাহলে এটা কত থাকবে? এটাও বাকি থাকবে অবশ্যই 60, তাই তো? একদম আমি করলাম এপিবি, তাহলে কত হলো? মোট হচ্ছে 180, আর এটাও 60, এটাও 60, তাহলে 60 যোগ 60কে বাদ দাও, অর্থাৎ বেঁচে থাকে আর 60 ডিগ্রি হলো। নেক্সট চলে এসো। চলো নেক্সট আমরা 6 দাগ দেখব, পাশের চিত্র। এই যে ছবি দেওয়া আছে, এটা টেক্সট বইয়েরই একটা প্রশ্ন। এই যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে ব্যাস, এই যে এবি হচ্ছে তার ব্যাস। এবার কি হলো? এবি ও সিডি পরস্পর নাকি লম্ব রূপে আছে, এই এবি এবং এই সিডি পরস্পর নাকি লম্ব রূপে আছে। অ্যাঙ্গেল এডিসি হচ্ছে 50 ডিগ্রি, এ ডিসি এই যে এই নিচের এই কোণটা, এইটা হচ্ছে গিয়ে তোমার 50 ডিগ্রি। তাহলে সিএডি বের করতে হবে, সিএডি এই কোণটা বের করতে হবে, একদম সোজা ছিল। তাহলে এডিসি এই কোণটা ছিল 50 ডিগ্রি, বের করতে হতো সিএডি, মানে এই কোণটা বের করতে হবে, একদম সোজা। ভালো করে বোঝো। তুমি খেয়াল করো যে এসি এই যে বৃত্তচাপটা তুমি দেখছো, এই বৃত্তচাপের দ্বারা দুটো বৃত্তস্থ কোণ তুমি দেখতে পাচ্ছ। এক হলো এ ডি সি, যেমন এইটা হচ্ছে, তেমনি দেখো ওই সেম চাপের দ্বারা এ বি সি এটাও হচ্ছে। আর আমরা কি জানি যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ সমান, বা এভাবে আমরা ভাবতে পারি একই বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণগুলির মান সমান হয়। তাহলে যেহেতু এটা এসি বৃত্তচাপ দ্বারাই দুটো কোণ তৈরি হয়েছে, তার মানে এডিসি এর সঙ্গে এবিসি সমান হবে, হলো দুটোই তাহলে কত করে? 50 করে। নেক্সট,
আচ্ছা এবার কি বলো তো, না এটা তো লম্ব রূপে আছে, এই জায়গাটা এটা লম্ব রূপে আছে, তার মানে অ্যাঙ্গেল সিপিবি, অ্যাঙ্গেল সিপিবি এই কোণটা তুমি কত পাচ্ছ, এই কোণটা তুমি পাচ্ছ 90 ডিগ্রি, একইভাবে তুমি এটাও পাচ্ছ 90 ডিগ্রি। তাহলে তুমি পিসিবি এই কোণটা কত পাবে, পিসিবি অ্যাকচুয়াল পুরো এই কোণটা তো 90, অর্ধবৃত্তস্থ কোণ। এবি যেহেতু তোমার ব্যাস ছিল, আর এসিবি এই পুরো কোণটা যেহেতু তোমার 90 ডিগ্রি ছিল, তাহলে তুমি পুরো কোণটা, এটা ভালো করে বোঝো, এই পুরো কোণটা কত ছিল তোমার, এই পুরো কোণটা তোমার ছিল 90 ডিগ্রি, তাই তো? তাহলে সেখান থেকে তুমি পিসিবিকে কি করে পাবে, পিসিবি এই কোণটা পেতে গেলে 90 ডিগ্রি মাইনাস কত করবে, 50 ডিগ্রি। কেন, এইটা তো পূর্ব থেকে বলেই দিয়েছো, এই যে এই কোণটা, এটা তো 50 তুমি বলেই দিচ্ছ, তাই তো? আচ্ছা এটা তো তোমার 90 অলরেডি দখল হয়ে যাচ্ছে, তুমি বাদ দাও, তাহলে এইটা আর এইটা মিলে 90 হয় তো, হয়, তাহলে এইটা কত থাকবে, এটা থাকবে অবশিষ্ট 40 ডিগ্রি, হলো? তাহলে পিসিবি, পিসিবি এই কোণটা হচ্ছে গিয়ে তোমার 40 ডিগ্রি চলে এসছে। নেক্সট চলো, এইবার এটা যদি 40 হয়, এটা তাহলে কত থাকবে, এটা 50 থাকবে, কেননা পুরোটা মিলে ছিল অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ 90, তার মধ্যে ওই এ দখল করে নিচ্ছে কত না 40, তাহলে এইটা কত হবে, এটা হবে অবশিষ্ট 50 ডিগ্রি। তাহলে সেটা লিখলাম, দেখো এ সি ডি, এ সি ডি, ডি লিখতে পারো পিও লিখতে পারো, তো এসিডি লিখলাম, এসিডি লিখলাম, এটা তাহলে কত হচ্ছে 50 ডিগ্রি হচ্ছে। তাহলে তুমি বুঝেই যাচ্ছ এটা হচ্ছে তোমার 50 ডিগ্রি, এটাও হচ্ছে তোমার 50 ডিগ্রি, আলটিমেটলি এটা একটা বৃহৎ ত্রিভুজ হচ্ছে, দেখো এই যে এইটা একটা ত্রিভুজ এ সি ডি, এটা একটা ত্রিভুজ, তার মধ্যে তুমি এইটা 50 নিচ্ছ, এইটা 50 নিচ্ছ, মানে 50 50 তুমি 100 ডিগ্রি নিয়েই নিচ্ছ। তাহলে এই কোণটা কত থাকবে, অবশিষ্ট 80 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার অবশিষ্ট 80 ডিগ্রি থাকছে, তাই তো? ওকে, নেক্সট চলে এসো। নেক্সট আমরা কতর দাগ করছি, 7-এর দাগ। বলছে 36 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলো, যাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 36 এবং 16। তাহলে এই একটা বড় বৃত্ত, এই একটা ছোট বৃত্ত, পরস্পরকে এইভাবে বহিস্থভাবে স্পর্শ করলো, এদের ব্যাসার্ধগুলো কত কত দেওয়া আছে না 36 এবং 16। সো এভাবে ভাবো, এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত, যেহেতু বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য কত হবে, ওদের ব্যাসার্ধের সমষ্টি, অর্থাৎ হচ্ছে 52 সেন্টিমিটার। আচ্ছা এইবার আমরা এভাবে ভাবি, এটা যদি একটা সরল সাধারণ স্পর্শক হয়ে থাকে, আর এগুলো যদি সব স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়ে থাকে, তাহলে এগুলো কি লম্বভাবে আছে, তাহলে এপির দৈর্ঘ্য দেওয়া আছে তোমাকে 16 সেন্টিমিটার, বি কিউ এটা একটা ব্যাসার্ধ, সরি ভুল বললাম, এপি হচ্ছে তোমার 36 সেন্টিমিটার, আর বি কিউ কত হচ্ছে তোমার 16 সেন্টিমিটার, আর এগুলো এই লম্ব রূপে থাকে বললাম, যেটা এপি পারপেন্ডিকুলার টু কার ওপরে, পি কিউ, একইভাবে বি কিউ পারপেন্ডিকুলার টু পি কিউ। আর আমরা নতুন করে করলাম কি না, এটাকে এই যে রেড লাইনটা দেখছো, বি বিন্দু থেকে এর ওপরে আমি লম্ব অঙ্কন করলাম, তাহলে কি হলো, এটা অ্যাকচুয়াল সমান্তরাল হয়ে গেল, বা তুমি এভাবেও ভাবতে পারো যে এইটার সমান্তরাল অঙ্কন করলাম আমরা। তাহলে এই বিআরটা সমান্তরাল হচ্ছে কার সঙ্গে, পি কিউ এর সঙ্গে দিলাম। সুতরাং কি এই যে একটা জায়গা তৈরি হয়ে গেছে পি আর বি কিউ, এটা একটা আয়তকার চিত্র হয়ে গেছে অ্যাকচুয়াল, তাই তো? যেহেতু এটাও লম্ব এটাও লম্ব, এটা আমরা সমান্তরাল টানলাম, মানে কি সব লম্ব হয়েই গেছে, সুতরাং বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকছে, তো সুতরাং এটা একটা আয়তকার চিত্র হয়ে গেল। আর আয়তকার চিত্রের বৈশিষ্ট্য জানি আমরা যে বিপরীত বাহুগুলো সব সমান দৈর্ঘ্য বিশিষ্ট হয়, তাহলে পি কিউর সঙ্গে আর বি সমান হচ্ছে, পি কিউ সমান সমান আর বি। আবার এই বি কিউর সঙ্গে এই আর পি, এটাও বা পি আর পরস্পর সমান হচ্ছে। এবার বি কিউর দৈর্ঘ্য তো আমরা জানি, বি কিউ হচ্ছে কত না 16 সেন্টিমিটার, তাহলে এটাও হবে 16। আচ্ছা পুরোটা খেয়াল করো, পুরোটা পি এ কত ছিল
না পি এ ছিল তোমার 36, তাহলে পুরোটা ছিল 36, তার মধ্যে এ দখল করলো কত না 16, তাহলে আর এটা কত হবে? আর এটা হচ্ছে তোমার 36 - 16 করে দাও, তাতেই হয়ে যাবে তোমার 20 সেন্টিমিটার। হলো? ওকে, তাহলে এটা যদি তোমার 20 সেন্টিমিটার হয়ে থাকে, ওকে 1 মিনিট, ওকে বাকিটা লক্ষ্য করো। তাহলে তুমি এইটা বুঝেই যাচ্ছ, এইটা হচ্ছে কত না 20 সেন্টিমিটার, আর এইখান থেকে এই দূরত্বটা আমরা শুরুতেই বের করে নিয়েছি, কত বলো তো? 52। তাহলে এইটা 20 আর এইটা হচ্ছে 52। আচ্ছা, এখানে কিন্তু সমকোণ ছিল, সমকোণের ঠিক বিপরীত বাহু অতিভুজ, এ বি হচ্ছে তোমার অতিভুজ। তাহলে তুমি এখান থেকে তো এই যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের থিওরেম তো কাজে লাগাতেই পারো। সমকোণের বিপরীত বাহু অতিভুজ হচ্ছে, তাহলে অতিভুজের স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান হচ্ছে কি আর এ স্কোয়ার যোগ হচ্ছে আর বি স্কোয়ার। হলো? তোমার প্রয়োজন কাকে? রেড লাইনটা, আর বিটাকে প্রয়োজন। তাহলে সেখান থেকে মান বসিয়ে তুমি আর বিটাকে বের করে নাও এভাবে করে। হলো? আচ্ছা, আমি মানগুলো বসানোর পর করলাম কি, এই যে আর বি যেহেতু বের করতে হবে, এইটা যেহেতু বের করতে হবে, সো এটা যোগ আকারে ছিল, তাহলে এদিকে বিয়োগ হয়ে যাবে, করলাম বিয়োগ করে। তাহলে এইবার দেখো একটা সহজ কাজ করি, তাহলে এইটাকে যদি এখন এ ধরি আর এইটাকে যদি এখন বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হলো? তাহলে এখান থেকে যোগ করলে 72 আর এখান থেকে বিয়োগ করলে 32। আমরা এটাকে করলাম কি না একটু উৎপাদকে ভেঙে নিয়েছি, 72কে ভাঙলাম, 9 8 72 হয়, 9 দিলাম, এবার 8 দিতে হবে, 2 2 4 2 8 দিলাম, 32কে ভেঙে দাও এভাবে, 2 2 4 2 8 2 16 2 32। হলো? আচ্ছা, 9 ছিল, সো আমরা রুটের বাইরে কত লিখব না 3 লিখব, দুটো দুয়ে একটা এরকম করে করে বের করলাম, দেখো রেজাল্ট 48 আসবে। হলো? নেক্সট চলো পরেরটা আমরা কথা বলি। পরেরটা আমাদের কি দেখাচ্ছে, কোথায় গেল এইটা 8-এর দাগ। দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কত না 42 সেন্টিমিটার। বৃত্তের 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার ষষ্ঠিক মান বের করতে বলেছে। ওকে, আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি, যেটা হচ্ছে কত না 42 সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমরা এস দিয়ে ডিনোট করি, 11 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা তো একটা ফর্মুলা জানি, এস সমান কি হয় না আর থিটা। হলো? আর কেবলমাত্র এটা কিন্তু জেনে রেখো যে কেবলমাত্র এটা বৃত্তীয় পদ্ধতির জন্যই প্রযোজ্য। যাই হোক, এইবার আপাতত আমরা থিটার ভ্যালুটাকে বের করার চেষ্টা করছি। তাহলে কি হলো, থিটা পেতে গেলে এই যে থিটা পেতে গেলে কি আসবে, এস বাই আর চলে আসবে, মানগুলো ক্রমশ বসিয়ে দিয়েছি। হলো? নেক্সট, এইবার দেখো একটা কাজ করছি, 11 ছিল, আমি করলাম কি লব এবং হরে বোথ জায়গাতে 2 করে গুণ করেছি, এখানেও 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করলাম, কারণ আমি বলছি 2 করে গুণ করলাম, আর 42কে এভাবে ভাঙলাম, 7 6 42 ভাঙতে পারি আমরা নিশ্চয়ই। আচ্ছা, এইবার দেখো কেন 2 গুণ করলাম, 11 গুণ যদি 2 করি, 11 2 কত হয় 22, 22 7। অ্যাকচুয়ালি এই যে 22/7 মানে কি না পাই, এই পাই আনার জন্যই এরকম করে 2 করে গুণ করলাম আমরা। আর হরে কত রয়ে গেল, 6 2 12 রয়ে গেল, ওপরে তো 1 ছিলই, তাহলে 22/7 মানে কি হলো না পাই হলো, আর হরে থাকলো 12। অ্যাকচুয়ালি যেটা শুরুতে বললাম, এটা কেবলমাত্র বৃত্তীয় পদ্ধতির জন্যই প্রযোজ্য এই নিয়ম, তার মানে এটা রেডিয়ানে এসছে। এবার আমরা কি জানি না পাই রেডিয়ান মানে হবে কত না 180 ডিগ্রি, তাহলে এই পায়ের পরিবর্তে আমরা 180 ডিগ্রি বসালাম, দিয়ে কাটাকুটি করে দেখো 15 ডিগ্রি আসবে, যেহেতু তোমাকে ষষ্ঠীকে বের করতে বলেছিল আনসারটা। হলো? চলে এসো নেক্সট, পরেরটা দেখো, সুন্দর আর একটা প্রশ্ন দেওয়া আছে যে কস স্কোয়ার 50 ডিগ্রি প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হলে তোমাকে বের করতে বলেছে এর মান কত। অ্যাকচুয়ালি এই যে থিটা 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 এর মান কত, তাহলে বের করতে হবে। খুবই সোজা একটা প্রশ্ন। কি করলাম দেখো, কস স্কোয়ার 50 ডিগ্রি, আগে প্রশ্নটা আমরা তুললাম, এবার করলাম কি
এই অংশটা যেটা যোগ আকারে ছিল এটাকে আমরা প্রথমেই বিয়োগ করে নিয়ে চলে গেলাম। হলো, এবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানেই আমরা জানি সাইন স্কোয়ার থিটা হয়, ত্রিকোণমিতির অভেদ থেকে আমরা পেয়েছি, করলাম। এদিকটা এখনও পরিবর্তন করিনি আমি, দরকারও হবে না। এই দিকটায় দেখো আবার অ্যাকচুয়াল সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কী হয়? সাইন স্কোয়ার থিটা হয় কস স্কোয়ার 90 মাইনাস থিটা হয়, এটা আমরা জানি। ওকে, এটা ত্রিকোণমিতির পুরোক্ষণ থেকে পেয়েছি যে সাইন থিটা সমান কী হয়, যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার যেহেতু স্কোয়ার ছিল তাই আমরা স্কোয়ারটাকে বসিয়ে দিয়েছি। হলো, আচ্ছা, বোথ সাইডে কস স্কোয়ার এইখান থেকে কস স্কোয়ার, এইখান থেকে কস স্কোয়ার মনে মনে বাদ দিয়ে দাও। তাহলে আমার বেঁচে যাওয়া অংশগুলো কি কি লক্ষ্য করো। এখানে 50 ডিগ্রি ছিল আর এদিকে 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল, বসিয়ে দিলাম। সো মাইনাস থিটা এদিকে এসছে প্লাস থিটা হয়ে, আর 90 ডিগ্রি যেমনি ছিল 50 ডিগ্রিটা বিয়োগ যোগ ছিল, এদিকে বিয়োগ করলাম, তাহলে কত আসবে? 40 ডিগ্রি হয়ে যাবে তোমার আনসার। হলো, থিটার ভ্যালু 40। নেক্সট চলে এসো, আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। নেক্সট দেখাচ্ছে কি, বর্ষার সময়ে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জমা জলের আয়তন বের করতে হবে। ওকে, এটা টেক্সট বইয়েরই প্রশ্ন। তার আগে দেখো 2 হেক্টর, হেক্টর একটা ক্ষেত্রফলের একক হয়। 2 হেক্টর, 1 হেক্টর সমান হয় 10,000 বর্গমিটার, মাথায় রাখবে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। তাহলে 2 হেক্টর কত আসবে না, 10,000 গুণ 2 মানে 20,000 বর্গমিটার। জলের উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটারে 5 সেন্টিমিটার, সেটাকে মিটারে নিয়ে গেলাম 100 দিয়ে ভাগ করে। তাহলে ওই জলের আয়তন কী হবে না, ক্ষেত্রফল গুণ উচ্চতা, কাটাকুটি করে আমরা পেয়ে গেলাম কত না 1000 ঘনমিটার হচ্ছে আমাদের আনসার। হলো, নেক্সট চলে এসো পরেরটা। একটি অর্ধগোলকের আয়তন বলছে ভি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস এবং ভূমির ব্যাস হচ্ছে ডি। আচ্ছা, খেয়াল করো, অর্ধগোলকের ব্যাসার্ধকে আমরা আর ধরে নিই, অর্ধগোলকের আয়তন প্রশ্নে ছিল ভি, তাহলে আমরা কি জানি না 2/3 পাই আর কিউব হয়। আর সমগ্র তলের ক্ষেত্রফল বলছে কি না এস, আমরা জানি 3 পাই আর স্কোয়ার অর্ধগোলকের ক্ষেত্রে, আর ভূমির ব্যাস হচ্ছে ডি, প্রশ্নে দেওয়া ছিল। তাহলে ব্যাসার্ধ কি লিখবো, ভুল বললাম, ব্যাস হচ্ছে ডি। আমাদের যেহেতু ব্যাসার্ধ আর ছিল, তাহলে আমাদের যুক্তিতে ব্যাস হচ্ছে কত 2r। এবার মান পুট করলেই, এইটার মান বের করতে চেয়েছিল, মান বসিয়ে দাও, পেয়ে যাবে তুমি, 9 আসবে আনসার। হলো, চলে এসো নেক্সট। নেক্সট আমরা শেষ প্রশ্নটা দেখবো এসএকিউর। কি দেখাচ্ছে, 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, 14টা তথ্য দেওয়া আছে, প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করতে হবে। আচ্ছা, মধ্যমা নির্ণয় করতে গেলে আমি প্রথমেই বলে গেছিলাম এমসিকিউ করার সময়, মধ্যমা নির্ণয় করতে গেলে তোমার প্রথম কাজ হচ্ছে তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তো পরপর করে আমি ছোট থেকে বড়কে সাজিয়ে নিয়েছি, 42, 45 দুবার ছিল, যতবার থাকবে ততবারই কিন্তু তুমি বসাবে। পরপর করে বসিয়ে নিলাম, মোট মান সংখ্যা 14টা দেওয়া ছিল, তুমি কাউন্ট করেও দেখো, এখানে 14টা মান আছে, দিলাম। 14 কি একটা জোড় সংখ্যা, যুগ্ম। হলো, আর যুগ্ম তথ্যের মধ্যমার একটা সূত্র হয়, অযুগ্ম তথ্যের জন্য আমি এমসিকিউতে বলে গিয়েছি। আর যুগ্ম তথ্যের বেলা সূত্রটা কি হয়, হাফ ইন্টু n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান। হলো, ওকে। আচ্ছা, n মানে কত 14, 14/2 মানে কত হচ্ছে না 7তম মান, আর এটা কত হচ্ছে n/2 মানে হচ্ছে গিয়ে তোমার 14/2 হচ্ছে গিয়ে 7 যোগ 1 মানে কত 8তম মান। আচ্ছা, এবার তুমি কাউন্ট করে দেখো 7তম মান কোথায় হচ্ছে, 1 2 3 4 5 6 7, 7তম মান হচ্ছে তোমার এইটা 54 দিলাম, আর 8তম মান তাহলে কত 55, 54 যোগ 55 করো 100, 54 যোগ 55 করে দেখো 109 আসছে, দিলাম, আর 2 থেকেই গেল, তো আমরা রেজাল্ট পেলাম এইটা। হলো, ওকে, বুঝে গেছো নিশ্চয়ই প্রত্যেক কটা। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা জানাবে কমেন্ট করে। আর সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন, আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তত সময়কে পড়াশোনায় থেকো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। খুব শিগগির দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, চলো।